আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার 12তম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনীর 19 নম্বর প্রশ্নগুলো সমাধান করব। 19 নং প্রশ্নে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। ঠিক আছে, চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। ক নাম্বারে রয়েছে 12। দেখো এখানে রয়েছে শুরুতে কত 12, তাহলে 12 বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই 12-র উপর একটা রুট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে রুট 12। দেখো রুট 12 সমান সমান কত আসে, দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখি। দেখো রুট 12 রুট, এটার উপর আমরা রুট দিলাম। তাহলে আমাদের কত দশমিক স্থান পর্যন্ত নিতে হবে? 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত যদি নিই, অর্থাৎ দশমিকের পর আমরা 4 গুণ নিব, তাহলে আমরা পাচ্ছি 3.4641। দেখো 3.4641, এটার মান পাচ্ছি আমরা 3.4641। ঠিক আছে, এটা করার কারণটা কেন করতেছি আমরা, এইভাবে কেন করতেছি এটা তোমরা একটু পরে দেখবা কেন করতেছি এটা। দেখো তাহলে আমরা শুরুতে এই 12টাকে লিখবো। আমরা যদি ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করি, তাহলে 12টাকে লিখলাম, এর ডান পাশে একটা আমরা কাটা দাগ দিব। এবার 12 এর পূর্ববর্তী আমরা বর্গমূলীয় সংখ্যাটি লিখবো। তাহলে 12 এর পূর্ববর্তী বর্গমূলীয় সংখ্যা হচ্ছে তোমার কত? 9। তাহলে এখানে আমরা 9 কে লিখবো। তাহলে 9 বর্গ সংখ্যা, 9 এর বর্গমূল কত? 3। তাহলে এখানে আমরা লিখবো 3। এবার 12 থেকে আমরা 9 বিয়োগ করব, তাহলে আমরা পাচ্ছি কত? 3। এখানে আমরা 3 লিখলাম। এবার এখানে বাম পাশে আমরা একটা কাটা দাগ দিব। এখানে যে সংখ্যাটি লিখেছি তার ডাবল সংখ্যা এখানে আমরা লিখব। তাহলে এখানে আমরা যদি ডাবল সংখ্যাটি লিখি, তাহলে পাচ্ছি 3 এর ডাবল হচ্ছে 6। এখানে আমরা 6 লিখব। 6 এর ডান পাশে একটা খালি ঘর আছে, এই খালি ঘরে অর্থাৎ 6 এর ডান পাশে আমাদের একটা সংখ্যা বসাইতে হবে। এখানে একটা আমাদের সংখ্যা বসাইতে হবে। এখন আমরা যদি 6 দিয়ে 3 কে ভাগ করি, এখন 6 দিয়ে তো 3 কে ভাগ করা যাবে না, কারণ এখানে ভাজ্য আছে 3, 3টা কিন্তু 6 এর চাইতে ভাজকের চাইতে ছোট হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক দিয়ে এখানে আমরা 2টা শূন্য নিতে পারি। ঠিক আছে, বর্গমূলের বেলায় আমরা একসাথে 2টা শূন্য নিতে পারি। তাহলে এবার দেখো, তাহলে আমরা এটা পেয়েছি, 3টা পেয়েছি। এবার দেখো 3 এর পরে দশমিক ছিল, আমরা দশমিক দিয়েছি। এরপর আমাদের নিতে হবে কত? এখানে এমন একটা সংখ্যা নিতে হবে। এখন কত হচ্ছে, এখানে আমি কোন সংখ্যাটি নিব? এখন সেজন্য তুমি আগে কি করে ফেলবা, যে সংখ্যাটি থাকবে সেটার আগে সেটার উপর রুট দিয়ে তার বর্গমূলটা বের করে ফেলবা। তাহলে এখানে আমরা বর্গমূলটা বের করে ফেলছি। তাহলে আমাদের নিতে হবে দশমিকের পরে কাকে? 4 কে। এখানে আমরা 4 কে দিব। ঠিক আছে, এখানে 4 বসাইলে এখানেও কত বসাইতে হবে? সেই 4টা এখানেও বসাইতে হবে। মনে রাখতে হবে এখানে আমরা যে সংখ্যাটি বসিয়েছি, এখানে আমরা কাকে বসিয়েছি? 4 কে বসিয়েছি, ফলে আমরা পেয়েছি 64। এই 64 কে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে। এখন আমি যদি 64 কে 4 দ্বারা গুণ করি, তাহলে 64 কে 4 দ্বারা গুণ করলে তোমার আসে 200 কত? 256। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 256। এবার আমরা এখানে 256 টাকা বসাবো। তাহলে 256 পেয়েছি, 256 কে বসিয়েছি। এবার 300 থেকে আমি 256 কে কি করব? বিয়োগ করব। তাহলে 300 থেকে 256 বিয়োগ করলে তোমার আসে কত? 44। এখানে 44 টাকা বসাবো। এবার এখানে আমরা এখানে কত আছে? দশমিক ছাড়া আমাদের আছে 34। এবার 34 এর ডাবল এখানে আমাদের আনতে হবে। তাহলে 34 এর ডাবল কত? 34 এর ডাবল হচ্ছে তোমার 68। ঠিক আছে, তাহলে এখানে 68 লিখলাম আমরা। এখন 68 দিয়ে 44 কে ভাগ করতে হবে। এখন 68 দিয়ে তো 44 কে আর ভাগ করা যাবে না, কারণ 44টা ছোট হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমরা দশমিক দিয়েছি, এখানে আমরা আবারও ডাবল শূন্য নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডাবল শূন্য নিলাম। এরপরে আমাদের লিখতে হবে এখানে ডান পাশে আমাদের আরো একটি সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা এখন কাকে লিখবো? এখন আমরা লিখবো কাকে? 6 কে। ঠিক আছে, এখানে আমরা 6 লিখলাম। এবার এই 686 কে তোমার কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তুমি যদি 686 কে 6 দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবা 4116। তুমি পাচ্ছ এখানে কত? 4116। এবার 4400 থেকে 4116 তুমি কি করবা? বিয়োগ করবা। তাহলে তুমি বিয়োগ করলে তুমি পাবা কত? তুমি পাবা এখানে 284। তাহলে এখানে বিয়োগ করলে তুমি পাচ্ছ 284। তাহলে এখানে 284 টাকে লিখবা 284। এবার এখানে যে তুমি 6 বসিয়েছো, সেই 6টা এখানে
বসাতে হবে। এখন এইখানে কত হয়ে গেছে, এখন এখানে হয়ে গেছে দশমিক ছাড়া 300 কত 46। এবার 346 এর ডাবল সংখ্যা এখানে বসাইতে হবে তোমাকে। তাহলে 346 এর ডাবল হচ্ছে তোমার 692। তাহলে এখানে তোমাকে বসাইতে হবে 692। তাহলে এখানে 692 বসিয়েছি। এবার ডান পাশে আমাদের আরো একটি সংখ্যা বসাতে হবে। এখন ডান পাশে আমি কাকে বসাবো? এখন ডান পাশে তুমি এখানে কাকে বসাবা? 4 কে বসাবা, ঠিক আছে? তুমি যদি এখানে 4 কে বসাও, তাহলে এখানে 4 কে বসাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত? তুমি পেয়ে যাচ্ছ তুমি এখানে পেয়ে যাচ্ছ কত? তুমি পেয়ে যাচ্ছ 6924। তাহলে এখানে তো কত রয়েছে? এখানে তোমার রয়েছে 284। সেজন্য এখানে তো আর ভাগ করা যাবে না, সেজন্য এখানে আমাদের যেহেতু দশমিক দিয়েছে এখানে আমরা ডাবল শূন্য নিতে পারি। এখানে আমরা ডাবল শূন্য নিব, ঠিক আছে? এবার দেখো, এখন যেহেতু আমরা ডাবল শূন্য নিয়েছি, ফলে এখানে হয়ে গেছে কত? 28400। তাহলে এখানে কত পেয়েছি আমরা? এখানে পেয়েছি 6924। তাহলে এখানে আমরা পেয়েছি 6924। এই 6924 কে তোমার কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি যদি 6924 কে 4 দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবা 27696। তাহলে তুমি পাচ্ছ এখানে 27696। তুমি যদি এবার 28400 থেকে 27696 বিয়োগ করো, তাহলে তুমি পাচ্ছ 704। তাহলে তুমি এখানে পাচ্ছ 704। এবার এখানে কি করতে হবে? তুমি এখানে যে 4টাকে বসিয়েছো, এই 4টাকে এখানেও বসাইতে হবে। এবার তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 3464। তাহলে 3464 এই সংখ্যার ডাবল সংখ্যা কিন্তু এবার এখানে বসাইতে হবে। এখন আমি যদি এখানে 3464 এর ডাবল সংখ্যা বসাই, তাহলে ডাবল সংখ্যা কত? দেখো, 3464 এর ডাবল সংখ্যা হচ্ছে 6928। এবার 6928 দ্বারা তো এটাকে ভাগ করা যাবে না, সেজন্য যেহেতু এখানে দশমিক দিয়েছে এখানে আমরা ডাবল শূন্য নিতে পারি। ফলে আমরা পেয়ে যাচ্ছি কত? 70000। এবার 70000টাকে আমাদের এখানে এমন একটা ডান পাশের সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে এটার চাইতে ছোট মান বা এটার সমান মান আসে, 70400 এর সমান মান আসে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কাকে বসাবো? দেখো, এখানে আমরা কাকে পেয়েছিলাম? এখানে আমরা পেয়েছিলাম 1, ঠিক আছে? তাহলে এখন আমাদের বসাইতে হবে এখন এখানে কত বসাইতে হবে? এখন এখানে বসাইতে হবে আমাদের 1 কে। তাহলে এখানে যদি আমরা 1 কে বসাই, তাহলে এখানেও তোমাকে কত বসাইতে হবে? এখানেও তোমাকে 1 কে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও তুমি 1 কে বসাবা। তাহলে এখানে 1 কে বসাও। এবার দেখো, তুমি যদি এখানে 1 কে বসাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছ কত? এখানে পেয়ে যাচ্ছ 69281। তাহলে 69281। এই 69281 কে তোমার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি যদি এখানে 1 দিয়ে গুণ করো, তাহলেও তুমি পাচ্ছ কত? 69281, ঠিক আছে? তাহলে এবার তুমি 70400 থেকে তুমি 69228 বিয়োগ করলে তুমি পাবা 1119। তাহলে এখানে তুমি বিয়োগ করলে পাচ্ছ 1119, ঠিক আছে? 1119। তাহলে এবার আমরা বর্গমূলটা কত দশমিক স্থান পর্যন্ত পেয়েছি? বর্গমূলটা আমরা 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের আর ভাগ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আর ভাগ করার প্রয়োজন নেই, সেজন্য আমরা কি করব? এটাই হচ্ছে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তাহলে এবার তোমাকে বের করতে বলছো এখান থেকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে তুমি আগে লিখো, তাহলে 3.46, অর্থাৎ তুমি 3 দশমিক বলছো, তুমি 2 ঘর পর্যন্ত লিখবা। এরপর পরের ঘরে এসে তুমি একটু দাঁড়াবা, দেখতে হবে পরের ঘরে, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত বললে তুমি 3 দশমিক স্থান পর্যন্ত আসার পর পরের ঘরের অঙ্কটা কত দেখতে হবে। পরের ঘরের অঙ্কটা যদি তোমার 5 থেকে 9 এর ভিতর থাকে, তাহলে ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। কিন্তু এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসার পর পরের ঘরের অঙ্কটা হচ্ছে তোমার কত? পরের ঘরের অঙ্কটা হচ্ছে 1। সেজন্য এখানে আর কোনো সংখ্যা আমাদের কি করতে হবে না? যোগ করতে হবে না। সেজন্য আমরা 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটা পাচ্ছি কত? 3.464। এটাই হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর এটা হচ্ছে তোমার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, অর্থাৎ 3.464
641 এটা হচ্ছে তোমার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের মান, আর এটা হচ্ছে তোমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের মান। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি হচ্ছে তোমার 0.2 পৌনঃপুনিক পাই পৌনঃপুনিক। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। তাহলে এখানে রয়েছে 0.2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি কত, 0.25 এখানে 25 হবে, এটা হবে 25, তাহলে 25 এরপর আসবে 25, এভাবে কিন্তু এই সংখ্যাটা চলতে থাকবে। যেহেতু পৌনঃপুনিক আছে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। যেহেতু আমাদেরকে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে সেজন্য আমরা এখানে দশমিকের পরে 8টা অঙ্ক নিব, ঠিক আছে। তাহলে 8টা অঙ্ক নিলাম, এরপর আমরা এবার ডট ডট দিয়ে দিব। এবার এই প্রশ্নটি আমরা সমাধান করব। চলো এই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় একটু দেখিনি। আমরা সংখ্যাটা লিখে নিলাম, এবার আমরা ডান দিক থেকে এগুলোর কি করব, জোড়া বানাবো। তাহলে এই দুইটা মিলে হবে এক জোড়া, এই দুইটা মিলে হবে এক জোড়া, এই দুইটা মিলে হবে এক জোড়া, এই দুইটা মিলে হবে এক জোড়া। তাহলে এখানে দেখো, এখানে শুরুতে রয়েছে কত, 0 পয়েন্ট, অর্থাৎ 1 পয়েন্ট, অর্থাৎ 0 পয়েন্ট। তাহলে এখানেও আমরা 0 পয়েন্ট লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে 0 পয়েন্ট লিখে ফেলবো, কারণ জিরোটা তোমার কি সংখ্যা না, বর্গমূলীয় সংখ্যা না, সেজন্য আমরা জিরোটা লিখে ফেললাম। এরপরে এখানে রয়েছে শুরুতে কত, 25। এবার 25-এর কাছাকাছি বর্গমূলীয় সংখ্যা কত, অর্থাৎ বর্গ সংখ্যাটা কত, 25-এর কাছাকাছি বা 25-এর পূর্ববর্তী। তাহলে 25-এর পূর্ববর্তী বর্গমূলীয় সংখ্যা কিন্তু 25, ঠিক আছে। তাহলে এখানে 25-এর বর্গ কত, তাহলে বর্গমূলটা হচ্ছে তোমার 5। তাহলে এখানে আমরা 5 কে লিখতে পারি। এবার দেখো 25 থেকে তুমি যদি 25 বিয়োগ করো তাহলে আলটিমেটলি এখানে আসতেছে কত, 0। তাহলে এখানে 0 বসানোর প্রয়োজন নেই, আমরা এখান থেকে উপরের এক জোড়া নামাবো। তাহলে এখানে উপরের এক জোড়া নামাইলে দেখো এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা 25। এবার এখানে আমরা 5-এর ডাবল লিখবো, অর্থাৎ 0.5 এর ডাবল না, আমরা দশমিকের পরে যেটা থাকবে সেটা ডাবল লিখবো। এখানে 5-এর ডাবল যদি আমি লিখে এখানে পেয়ে যাচ্ছি আমরা 10, ঠিক আছে। এখন এখানে পেয়ে যাচ্ছি 10। এবার এর ডান পাশে তো একটা সংখ্যা তোমাকে লিখতে হবে। এখন তুমি যদি এইখানে পাচ্ছ কত, 10-এর ডান পাশে যদি 1 বসাও তাহলে সেটা 25-এর চাইতে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তুমি 1-এর ডান পাশে অর্থাৎ 10-এর ডান পাশে যদি তুমি 0 বসাও তাহলে সেটাও 25-এর চাইতে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সেজন্য এখানে আমাকে আরো এক জোড়া নামাইতে হবে। এখন আমি উপর থেকে যদি আরো এক জোড়া নামাই তাহলে এখানে একটা আমাকে কি দিতে হবে, 0 দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা 0 দিতে হবে। তাহলে এখানে আমি আরো এক জোড়া নামাইলাম। তাহলে যেহেতু এখানে একটা 0 দিয়েছি, এখানেও আমরা একটা 0 দিয়ে দিব, কারণ 50-এর ডাবল সংখ্যা হচ্ছে তোমার 100, ঠিক আছে। এবার এখানে তুমি ইচ্ছে মতো তোমার একটা সংখ্যা বসাও, যে সংখ্যাটা বসাবা সেই সংখ্যা দ্বারা এই সংখ্যা প্রদত্ত সংখ্যাটাকে তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। এই প্রদত্ত সংখ্যা যেটা হবে সেটাকে তোমাকে যেই সংখ্যাটা বসাবা ওই সংখ্যা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা মনে করো 2 বসাইলাম, তাহলে পাইছি কত, 1002। তাহলে আমি যদি লিখি 1002, এই 1002 কে আমি 2 দিয়ে গুণ করতে পারি। আমি যদি 1002 কে 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি 2000 কত, 2004। এবার আমি যদি 2525 থেকে 2004 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত, তাহলে পাচ্ছি আমি 521। এখানে কত পাচ্ছি, 521, ঠিক আছে। বিয়োগ করলে কত পাচ্ছি, 521। তাহলে এখন এখানে কত পেয়েছি, এখানে যেহেতু আমি 2 বসিয়েছি এখানেও আমাকে 2টা বসাইতে হবে। তাহলে এখানে দশমিকের পরে কত পাচ্ছি, আমরা দশমিকের পরে পাচ্ছি তোমার 502। এখন 502 এর ডাবল সংখ্যা কত, 502 এর ডাবল সংখ্যা হচ্ছে তোমার 1000 কত, 1004। এখন পাচ্ছি আমরা 1004। এবার 1004টাকে এখানে বসাইতে হবে। এখন আমি যদি এখানে 1004 কে বসাই তাহলে এখানে আর কি করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, কারণ এই সংখ্যাটা কিন্তু তোমার কত, 521। তাহলে এখান থেকে তোমাকে উপর থেকে আরো এক জোড়া নামাইতে হবে। তাহলে এখন উপর থেকে তুমি আরো এক জোড়া নামাও, তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ কত, 25, ঠিক আছে। তাহলে এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে 52125। তাহলে এখন আমি 502 এর ডাবল সংখ্যা এখানে বসাইতে পারি, ঠিক আছে। তাহলে 502 এর ডাবল হচ্ছে 1000 কত, 1004। এবার 1004 এর ডান পাশে একটা সংখ্যা আমাকে কি করতে হবে, বসাইতে হবে। ধরো এখানে আমি 5 বসাইলাম, তাহলে 5 বসানোর পর আমি পেয়ে গেছি 10,000। তাহলে 10,045। এবার 10,000 এই 45টাকে তোমার কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তুমি যদি 10,045 কে 5 দিয়ে গুণ করো
তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত? তুমি পেয়ে যাচ্ছ 50,225। তাহলে এখন তুমি এখানে পেয়ে যাচ্ছ 50,000, এখানে পাচ্ছি আমরা 50,200 কত? 50,225। তাহলে এখন এখানে আমরা কত বসিয়েছিলাম? এখানে বসিয়েছিলাম আমরা 5, ঠিক আছে? এখানেও আমরা 5টাকে দিয়ে দিব, 5টাকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এবার যদি আমি 52,125 থেকে 50,225, 52,125 থেকে আমি যদি কাকে বিয়োগ করি? 50,225 কে বিয়োগ করি, তাহলে আমি পাচ্ছি কত? 1900। কত পাচ্ছি? 1900, ঠিক আছে? তাহলে এখানে হবে 1900। তাহলে এখানে আমার আর ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমার এখানে দশমিকের পরে 4 ঘর চলে এসেছে। তাহলে এটাই হচ্ছে তোমার 0.2 পৌনপণিক 5 পৌনপণিক এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পেয়েছি কত? আমরা 0.525025। এটাই হচ্ছে তোমার 0.2 পৌনপণিক 5 পৌনপণিকের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, ঠিক আছে? এবার তোমাকে এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে বলছে। তাহলে তুমি লিখবা 0. দশমিকের পর তুমি লিখবা প্রথমে 2 ঘর, 2 ঘর লেখার পর তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 0.50। এবার আমরা এই 2 এর পরের সংখ্যাটি দেখব, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত 3 এর স্থানে, অর্থাৎ 3 দশমিক স্থান বলছো তো, তাহলে 3 নাম্বার ঘরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার পরের সংখ্যাটা তোমাকে দেখতে হবে। এটা যদি 5 থেকে কতর ভিতর থাকে? 5 থেকে তোমার 9 এর ভিতর, তাহলে 9 এর ভিতর থাকে, তাহলে তোমাকে 1 যোগ করতে হবে। তাহলে তুমি 2 এর সাথে 1 যোগ করে দাও, যেহেতু এখানে 5 আছে, তাহলে 1 যোগ করে দিলে তুমি এখানে পাচ্ছ কত? এখন এখানে পাচ্ছ তুমি 3। তাহলে এটাই হচ্ছে তোমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। চলো আমরা এর পরের প্রশ্নটি সমাধান করি। পরের প্রশ্নটি হচ্ছে তোমার 1.3 পৌনপণিক পুর পৌনপণিক, এরপরে রয়েছে তোমার 5.13 পৌনপণিক 02 পৌনপণিক। এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য বাড়ির কাজ রইলো। এই দুইটা প্রশ্ন তোমরা নিজেরা একটু সমাধান করে নিবা। এবার আমরা 20 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 20 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ আর কোন সংখ্যাগুলো অমূলদ, এটা কি করো? নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। দেখো, আমরা যদি প্রশ্নটি সমাধান করতে চাই, দেখো এখন ক নাম্বারে বলা হয়েছে 0.4 পৌনপণিক। এটি কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, এগুলো আমরা নির্ণয় করব। চলো আমরা 1 থেকে সমাধান করি। ক নাম্বারে রয়েছে 0.4 পৌনপণিক। তাহলে এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে পরিণত করি, তাহলে দেখো এখানে রয়েছে কত? 0.4 পৌনপণিক। তাহলে আমরা বলছিলাম আমরা শুরুতে একটা কি দিয়ে দিব? দাগ দিয়ে দিব। এবার দশমিকও বলে যাব, পৌনপণিকও বলে যাব। তাহলে এখন এখানে থাকতেছে 0.4 মানে হচ্ছে তোমার 4 মাইনাস তুমি পৌনপণিকেরটা বাদ দিয়ে দিবা, দশমিকটা তুলে দিবা, ঠিক আছে? এখন এখানে থাকতেছে 0। এখন কয়টার উপর পৌনপণিক আছে? এখানে একটার উপর পৌনপণিক আছে, সেজন্য একটা 9 দিব। দশমিকের পরে পৌনপণিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা পাচ্ছি কত? এখানে পাচ্ছি আমরা 4/9। তাহলে 4/9 এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারতেছি? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। সেজন্য খ নাম্বারটা হবে আমাদের কি সংখ্যা? খ নাম্বারটা হবে আমাদের মূলদ সংখ্যা। এরপর খ নাম্বারটি দেখো, খ নাম্বার প্রশ্ন রয়েছে √9। √9 কি মূলদ নাকি অমূলদ সংখ্যা, এটা নির্ণয় করতে হবে। তাহলে √9 এই √9 এর পরিবর্তে আমি লিখতে পারি, 9 এর পরিবর্তে লেখা যায় 3 * 3 3 * কত? 3 * 3, ঠিক আছে? তাহলে 3 * 3, তাহলে এখানে হয় কত? 3 × 3 অর্থাৎ 3 স্কয়ার, স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে এখানে তোমার থাকতেছে কত? 3। তাহলে 3 এই সংখ্যাটার নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে এটাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। কিন্তু এখানে কিউ নট ইকুয়াল টু কত? কিউ নট ইকুয়াল টু 0। মূলদ সংখ্যার বেলায় কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউর মান 0 হইতে পারবে না, বাকি সবগুলো হতে পারবে। এইখানে তো আমরা পাচ্ছি কত? 1। তাহলে এটা তো 0 না। তাহলে 3 অর্থাৎ 3/1 এটা কি সংখ্যা? এটা একটা কি সংখ্যা? এটাও একটা মূলদ সংখ্যা। এরপর গ নাম্বার প্রশ্নটি দেখো, √11 একটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √11 হবে তোমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এরপর ঘ নাম্বারটি লক্ষ্য করো, ঘ নাম্বারের মধ্যে রয়েছে তোমার √6/3। √6/3 দেখো, এটা আমরা সমাধান করি। √6/3, তাহলে এখানে যদি আমরা লিখি √6 কত? √6/3। এখন √6 এর পরিবর্তে লিখা যায় √ লিখলাম 6 কে যদি আমরা ভেঙে লিখি 3 দুগুণে কত হয়? 3 দুগুণে হয় 6 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3, ঠিক আছে? এখন দেখো এই রুটটা 3 এর জন্য আছে, আবার √3 এর জন্য আছে, 2 এর জন্য আছে। তাহলে আমরা যার রুটটা তাকে দিয়ে দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি √3
ইনটু রুট 2, ঠিক আছে। এবার এখানে একটা 2 আছে না, একটা 2 এর পরিবর্তে আমরা চাইলে দুইটা রুট 2 লিখতে পারি, তাহলে রুট 2 ইনটু রুট 3 ইনটু রুট 3, ঠিক আছে। যেহেতু এখানে একটা 3 আছে, একটা 3 এর পরিবর্তে দুইটা রুট 3 লেখা যায়, এই রুট 3 রুট 3 কেটে দিলে এখানেও আরো থাকতেছে কত, রুট 2 বাই কত, রুট 2 বাই রুট 3। এখন রুট 3ও তোমার কি সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, রুট 2 তোমার পূর্ণবর্গ সংখ্যা না, সেজন্য রুট 6 বাই 3 এটা হবে তোমার কি সংখ্যা, এটা হবে তোমার অমূলদ সংখ্যা। এরপর 1 নাম্বার প্রশ্নটি দেখো, 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে রুট 8 বাই রুট 7। দেখো এখানে রুট 7টা তোমার কি সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, আবার রুট 8ও তোমার পূর্ণবর্গ সংখ্যা না, সেজন্য এটা হচ্ছে তোমার কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এরপরে পরের প্রশ্নটি দেখো, 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে তোমাকে রুট 27 বাই রুট 48, এটা কোন ধরনের সংখ্যা। দেখো এখানে রয়েছে রুট 27 ডিভাইডেড বাই রুট কত, রুট 48, ঠিক আছে। এখন রুট 27 এর পরিবর্তে লিখতে পারি আমরা 3 নং কত, 3 নং 27, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট 3 ইনটু কত, 3 ইনটু 9, ঠিক আছে, ডিভাইডেড বাই 48, 48 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 ষোলো কত, 3 ষোলো 48, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 গুণ কত, 3 গুণ 16, ঠিক আছে। এবার দেখো এখানে রুটটা 3 এর জন্য আছে, 9 এর জন্য আছে, তাহলে আমরা যারটা থাকে দিয়ে দিব, রুট 3 ইনটু রুট কত, রুট 9 ডিভাইডেড বাই রুট 3 ইনটু কত, রুট 16, ঠিক আছে। এবার দেখো তাহলে রুট 3, এই রুট 3 কাটা যায়, তাহলে রুট 9 একটা কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। রুট 9 এর পরিবর্তে তুমি চাইলে লিখতে পারো এখানে 3, আর রুট 16 একটা তোমার পূর্ণবর্গ সংখ্যা, রুট 16 এর পরিবর্তে তুমি লিখতে পারো 4, তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, সেজন্য এটি হবে 6 নাম্বারটা হবে তোমার কি সংখ্যা, 6 নাম্বারটা হবে তোমার মূলদ সংখ্যা। এরপর 6 নাম্বার প্রশ্নটি দেখো, 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে, 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে তোমাকে 2 বাই 3 ডিভাইডেড বাই 3 বাই কত, 3 বাই 7, এটি পূর্ণবর্গ সংখ্যা কিনা, অর্থাৎ এটা মূলদ সংখ্যা কিনা এটা জিজ্ঞেস করা হয়েছে। দেখো তাহলে এখানে রয়েছে কত, এখানে রয়েছে 2 বাই 3 ডিভাইডেড বাই 3 বাই 7, এটা মূলদ সংখ্যা কিনা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এখন এটা মূলদ সংখ্যা কিনা এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে দেখো এটাকে আমরা এখানে লিখতে পারি কত, তাহলে এই ভগ্নাংশ দুইটা কি আকার আছে, ভাগ আকার আছে, আমি যদি এগুলাকে গুণ আকারে করতে চাই, তাহলে প্রথম ভগ্নাংশটি তোমার কি থাকবে, ঠিক থাকবে। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে তোমার 2 বাই 3, তারপরে এটাকে আমি গুণ দিলাম, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 3টা চলে যাবে তোমার নিচে, আর 7টা চলে যাবে তোমার কোথায়, উপরে। এবার তুমি দেখো নিচে নিচে গুণ করো, উপরে উপরে গুণ করো, তাহলে 3 তারিখে কত, 3 তারিখে 9, 7 দুগুণে কত, 14, তাহলে এটাও খুব ভি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, সেজন্য এটাও কি সংখ্যা, তোমার মূলদ সংখ্যা। এরপর 6 নাম্বারটি লক্ষ্য করো, 6 নাম্বারটি হচ্ছে 5.6 পৌনপণিক 3.9 পৌনপণিক, এটি মূলদ নাকি অমূলদ এটা জিজ্ঞেস করছে। যেহেতু এটা আবৃত অসীম দশমিক সংখ্যা, এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এগুলো আমরা অনেক দেখেছি, অহরহ দেখেছি, ঠিক আছে, আগের পর্বে, সেজন্য এটাকে আমরা সহজেই বলে দিতে পারি এটা একটা কি সংখ্যা। যেহেতু পৌনপণিক আছে, চোখ বন্ধ করে বলে দিবা পৌনপণিক থাকলে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তোমরা যারা এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।